আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দুটো স্টক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স, এটা নিয়ে এই স্টকটা নিয়ে আমি অনেকবারই কথা বলছি। আরেকটা স্টক হচ্ছে ঢাকা ইন্স্যুরেন্স। এই দুটো ইন্স্যুরেন্স সেক্টরের এই দুটো স্টক নিয়ে আজকে কথা বলার অন্যতম কারণ হচ্ছে আসলে আপনার কী দেখে একটা ট্রেডিং স্টকে এন্ট্রি নেবেন, কয়েকটা বিষয় আপনাদেরকে দেখতে হবে। এই দুটো ইন্স্যুরেন্স নিয়ে কথা বলে আপনারা পুরোটা ক্লিয়ার হবেন যে আসলে মানে ট্রেডিং স্টকগুলো তো এগুলো ফান্ডামেন্টাল স্টক না। ইউনিয়ন ইন্স্যুরেন্সও ফান্ডামেন্টাল না, ঢাকা ইন্স্যুরেন্সও ফান্ডামেন্টাল না। ফান্ডামেন্টাল স্টকের ব্যাপারটা আলাদা। এগুলো ট্রেডিং স্টক, কিন্তু এটা সবসময় ডিভিডেন্ড দেয়। তো ইউনিয়ন ইন্স্যুরেন্স আজকে পজিটিভ হলো ইন্ডেক্স নেগেটিভ হওয়ার পরও, আর ঢাকা ইন্স্যুরেন্স ইন্ডেক্স যতটুকু নেগেটিভ হয়েছে তার থেকে বেশি পড়ে গেছে। ঢাকা ইন্স্যুরেন্স প্রায় 8-9% মতো পড়ে গেছে, পরে মনে হয় 7.5% বা 7% গিয়ে ক্লোজ করলো। আর ইউনিয়ন ইন্স্যুরেন্স ইন্ডেক্স নেগেটিভ থাকার পরেও সে আজকে পজিটিভ মুভমেন্ট করলো, এবং গত 2 দিন ধরে সে পজিটিভ মুভমেন্ট করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পজিটিভ ভলিউম করতেছে, এবং আগামীকালকেও সর্বশেষ ওয়ার্কিং ডেজ আমি মনে করি ইউনিয়ন ইন্স্যুরেন্স আগামীকালকেও ভালো করার সম্ভাবনা বেশি। কেন বেশি সেটা আমি বলতেছি, আর আগামীকাল ঢাকা ইন্স্যুরেন্স খারাপ করারও সম্ভাবনা বেশি। কেন বেশি সেটাও বলতেছি। ইউনিয়ন ইন্স্যুরেন্স আপনারা দেখেন কি সুন্দরভাবে সে গ্রাফসটা উপরে দিকে গেছে, এবং আমি খুব সহজে মনে করি সে এই লেভেলে আসতে পারে, সম্ভাবনা আছে। কেন আসবে? এই মুহূর্তে তার শেয়ারের প্রাইস হচ্ছে 26 টাকা 70 পয়সা। সে এই বছর 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। ফার্স্ট কোয়ার্টারও সে ঘোষণা করে দিয়েছে অলরেডি। 67 পয়সা, গতবারের থেকে 1 পয়সা বেশি। নেট অপারেটিং গতবারের থেকে 13 পয়সা বেশি, এবং ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা বেশি, পাবলিকের কাছে শেয়ার সংখ্যা কম 1% পার্সেন্টেজ হিসেবে। তার পি হচ্ছে 9, 52 উইকের মধ্যে 21 টাকা থেকে 45 টাকা পর্যন্ত শেয়ারটা গেছে। এখন বিষয়টা হচ্ছে কি, সেটার প্রাইস কেন বাড়তেছে? ইন্ডেক্স নেগেটিভ হওয়ার পর প্রাইসটা বাড়তেছে। তার শেয়ারের যে প্রাইস এবং ডিভিডেন্ড যে ঘোষণা করছে 10%, এবং তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস এবং নেট অপারেটিং এবং ইনস্টিটিউট কাছে হোল্ডিংস, এই চারটার দিক পজিটিভ। তার এই 4টা দিকেই তার পজিটিভ। এই কারণে এটাকে কেন্দ্র করে প্রাইসটা আপ করতেছে। এই বিষয়গুলো আপনাদেরকে একটা ট্রেডিং স্টকে এন্ট্রি নিতে গেলে এই বিষয়গুলো দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। এখন আসে ঢাকা ইন্স্যুরেন্স। ঢাকা ইন্স্যুরেন্স পড়তেছে, গতকালকে এটা কনফার্ম হয়ে গেছে যে এই ভলিউমে ইন্ডেক্স নিচের দিকে আসবে, এবং সেটা তো পড়তে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অস্বাভাবিক ভলিউম করছে গতকালকে, কিন্তু সে পড়ে গেছে। কেন এই যে এতদিনটা পড়লো, এটা পড়লো কেন? এখান থেকে কিন্তু পড়া শুরু, এই জায়গা থেকে। কিন্তু পড়লোটা কেন? পড়ছে এই কারণে, গতবার সে ডিভিডেন্ড দিছে 17% সম্ভবত, আর এবার সে ডিভিডেন্ড ঘোষণা করছে। সে কিন্তু ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র করে পড়ছে। সে ডিভিডেন্ড ঘোষণা করছে কত? 10%। তার ফার্স্ট কোয়ার্টারের ইপিএস 50 পয়সা, গতবারের থেকে 25 পয়সা মাইনাস। নেট অপারেটিং কোয়ার্টার ওয়ানে 66 পয়সা, গতবারের থেকে 17 পয়সা মাইনাস। পাবলিকের কাছে শেয়ার সংখ্যা বেশি পার্সেন্টেজ হিসেবে, ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা কম, ফরেনারের কাছেও শেয়ার সংখ্যা কম, এবং তার পি হচ্ছে 16। যেহেতু কারণ পি চেঞ্জ হয়ে গেছে, আমরা শুধু সারাক্ষণ এখানে প্রাইসটা কতটুকু আপ ডাউন করে এটা দেখি। এর সাথে সাথে যে এই জায়গাটাও চেঞ্জ হয়, এটা হয়তো আপনারা অনেকে জানেন না। প্রতি সেকেন্ডে চেঞ্জ হয়ে যায় প্রাইজের সাথে। পিইটা খুব ইম্পর্টেন্ট একটা স্টকের। পিইটা এত বেশি ইম্পর্টেন্ট যে আপনি কিছুই না বুঝলেও, আমি বারবারই বলতেছি, পিইটা ক্যালকুলেশন করা হয় শেয়ারের প্রাইস, ডিভিডেন্ড, শেষ কোয়ার্টারের ইপিএস, নেট অপারেটিং, এই শেয়ার সংখ্যা, এই সব কিছু মিলিয়ে পিইটা নির্ধারণ করা হয়। তো যার কারণে সে এখন 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে, স্বাভাবিকভাবেই সে এখন ডাউন ট্রেন্ডে চলে আসছে। এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সও 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। তার শেয়ারের প্রাইস হচ্ছে 26 টাকা 70 পয়সা, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে। তাহলে ঢাকা ইন্স্যুরেন্সে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে, এবং কোয়ার্টার ওয়ানের ইপিএস, নেট অপারেটিং মাইনাস, সেই হিসাবে তার শেয়ারের সংখ্যা মানে শেয়ারের প্রাইস কতটুকু হওয়া উচিত আপনারাই ক্যালকুলেশন করেন। এই যে মানে ট্রেডিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। মানে আমি যদি শিরোনামটা এইভাবে করি আজকে, যে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা কী দেখবেন, এই ট্রেডিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। বিশেষ করে লাস্ট কোয়ার্টার মানে ট্রেডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি এটা দেখবেন যে গতবারের তুলনায় এই জায়গাটা পজিটিভ কিনা, এই নিচের যে লাল লেখাটা দেখতেছেন এটা পজিটিভ কিনা, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা পজিটিভ থাকাটা ট্রেডিংয়ের স্টকের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। আশা করা যায় তখন সে একটা পজিটিভ নিউজ থাকতে পারে, বা তার একটা পড়ার যে গতি ওটা থেমে যায়, মানে একটু ক্যালকুলেশন করা যায়। এবং আমি আগামীকাল
শেষ দিন ঈদের আগের আমি মনে করি এই স্টকটা পড়তে পারে, সম্ভাবনা আছে। কেন পড়তে পারে? এবং তার গ্রাফসই বলতেছে, কিন্তু সে কিন্তু পড়ার জন্য রেডি। দেখেন সে কিন্তু পড়ার জন্য রেডি। এভাবে সে কিন্তু এখান থেকে এই যে পড়ছে, এভাবে পড়ছে, দেখেন না এই জায়গাটা পড়ছে, ঠিক এখনও সে ওইভাবে আচরণ করতেছে, ওইভাবেই সে আচরণ করতেছে। সুতরাং ঢাকা ইন্স্যুরেন্স নিচের দিকে আসার সম্ভাবনা আছে আরও। আর ইউনিয়ন ইন্স্যুরেন্স তার Q1 ডিসেম্বর ক্লোজিং, দুটোই ডিসেম্বর ক্লোজিং, Q1 ইপিএস, Q1 নেট অপারেটিং দুটোই পজিটিভ, এবং সে তার ট্রেনটাও এখন দেখতেছেন আপনারা পজিটিভলি সামনে যাচ্ছে, এবং আরও সেটা সামনে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা সামনে যাওয়ার সম্ভাবনা আছে। ঢাকা ইন্স্যুরেন্স পড়ার সম্ভাবনা আছে, আর ইউনিয়ন ইন্স্যুরেন্স বাড়ার সম্ভাবনা আছে। কেন? তার Q1 ইপিএস ঢাকা ইন্স্যুরেন্সের মাইনাস, গতবারের তুলনায় মাইনাস, পজিটিভ কিন্তু গতবারের তুলনায় কম, এবং নেট অপারেটিং কম। আর ইউনিয়ন ইন্স্যুরেন্সের Q1 গতবারের তুলনায় পজিটিভ এবং নেট অপারেটিংও পজিটিভ। ডিভিডেন্ড ঢাকা ইন্স্যুরেন্স কম দিয়েছে, যার কারণে প্রাইস কমে সেটা অ্যাডজাস্টমেন্টে হচ্ছে। আর ইউনিয়ন ইন্স্যুরেন্স 10% সবসময় দিয়ে আসছে, বরং তার শেয়ারের প্রাইস যেখানে থাকার তার থেকে আর একটু বাড়ার মানে উচিত, সেটাই সে বাড়তেছে। আসলে দিন শেষে এটা থেকে এইটুকু বোঝা যায়, আপনি যেই ধরনের স্টকে এন্ট্রি নেন না কেন, আপনাকে কিছু জিনিস জেনে শুনে বুঝে এন্ট্রি নিতেই হয়। মানে ট্রেডিং স্টকেও আপনাদেরকে এই বিষয়গুলো ক্যালকুলেশন করতে হবে। দিন শেষে ডিভিডেন্ড, ইপিএস, নেট অপারেটিং এগুলাতেই আসলে থাকতে হয়। যে কোনো একটা নিউজ দিয়েই যে কোনো স্টকের প্রাইস বাড়ে। আর ভালো স্টক এগুলো কিন্তু দুইটাই ট্রেডিং স্টক। আর ভালো স্টক যেগুলো, ওগুলাতে আসলে নিউজেরও দরকার নাই, কিছুরই দরকার হয় নাই, তারা শুধু একটা বিষয়ের উপরে বাড়ে, সেটা হচ্ছে শেয়ারের প্রাইস, ডিভিডেন্ড আর পিইটা কত আছে। তাদের সবসময় ইপিএসটা পজিটিভই থাকবে, মানে বিগত বছরের তুলনায় সবসময় পজিটিভ থাকবে। এরকম কিছু স্টক আমাদের পুঁজিবাজারে আছে। তো আশা করব যে আপনারা এই ধরনের স্টকে যদি আপনারা থাকতে হয়, তাহলে আপনাদেরকে ট্রেডিং স্টকে বিশেষ করে আপনাদেরকে এই বিষয়গুলো ক্যালকুলেশন করেই সামনে আগাইতে হবে। তা না হলে আপনারা এই মার্কেট, আর এখন যে পরিস্থিতি মার্কেটের, গত 3-4টা ওয়ার্কিং ডেজে, এই 3-4টা ওয়ার্কিং ডেজে আসলে ট্রেড করার অথবা মানে ট্রেড করার কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই, কোনো কিছু নাই। মার্কেটকে শুধু দেখা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে এত বেশি কাজ করতেছে যে মার্কেট ফালা দিচ্ছে। মানে বাজেটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কিছু না, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আসলে মূল বিষয়টা কি আমি আপনাদেরকে বলি। যে বিষয়টা ছিল যে 50 লক্ষ টাকার উপর যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, সেটা গভর্নমেন্ট দেয় নাই। মানে আপনি এক বছরে যদি 50 লাখ টাকার উপর প্রফিট করেন, তাহলে আপনাকে 15% ট্যাক্স দিতে হবে। এটা বড় বিনিয়োগকারীরা চাইছে। এটা তো বড় বিনিয়োগকারী, এটা আমাদের বিষয়, এটা বড় বিনিয়োগকারী। কিন্তু সংবাদের শিরোনামগুলো হচ্ছে কি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে কিছু নাই। তো এক বছরে যে 50 লাখ টাকা প্রফিট করার পরে ক্যাপিটাল গেইন দিবে, সে কি ক্ষুদ্র বিনিয়োগকারী? এ বিষয়ে আমি পরের ভিডিওতে বলতেছি আগামীকালকের পুঁজিবাজার কেমন যাবে, সেখানে বিস্তারিত বললে আপনারা ক্লিয়ার হবেন। এই দুটো স্টক নিয়ে আমি এটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইউনিয়ন ইন্স্যুরেন্সের প্রাইস কেন বাড়তেছে আর ঢাকা ইন্স্যুরেন্সের প্রাইস কেন কমতেছে, আপনারা কীভাবে আসলে ট্রেডিং স্টকে এন্ট্রি নেবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।